ছাত্র আন্দোলনের সময় রংপুরে মুসলিম উদ্দিন মিলন নিহত হওয়ার মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার করেছে র্যাব। রাত 1:10 দিকে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে। মামলায় জাতীয় সংসদের টিপু মুন্সি ছাড়াও সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ 17 জনকে আসামি করা হয়েছে। গত 5 আগস্টের পর থেকে টিপু মুন্সি আত্মগোপনে ছিলেন। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুন্সি রংপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য। 2018 সালে ওই আসন থেকে টানা তৃতীয় মেয়াদে সংসদ সদস্য হন তিনি। সেবার আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করলে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান টিপু মুন্সি। বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে পানি নামছে। এদিকে ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলার দুর্গত এলাকায় ত্রাণ না পৌঁছানোয় বাড়ছে ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট। রাতে বৃষ্টি না হলেও পানি ধীরগতিতে নামায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্ভোগে 8 উপজেলায় 22 লক্ষ মানুষ। দ্রুত পানি সরাতে স্থানীয়রা বিভিন্ন খালের বাঁধ কেটে দিচ্ছে। লক্ষ্মীপুরেও রাতে বৃষ্টি হয়নি, তবে এখনও বন্যার ভোগান্তিতে 5 উপজেলার 10 লক্ষাধিক মানুষ। ফেনীতে বেশিরভাগ এলাকার পানি নামলেও খাদ্য, সুপেয় পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় ভোগান্তিতে 3 লাখ মানুষ। জেলায় এ পর্যন্ত 17 জনের মৃত্যুর কথা জানিয়েছে প্রশাসন। কুমিল্লায় 17 উপজেলার মধ্যে 14টি উপজেলায় বন্যায় আক্রান্ত। নৌযান সংকট আর রাস্তাঘাট গভীর পানিতে ডুবে থাকায় দুর্গত অনেক এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। বাড়ছে ঔষধ ও বিশুদ্ধ পানির সংকট। বন্যার ভোগান্তি আছে চাঁদপুরের 3 উপজেলা এবং মৌলভীবাজারের কাওয়াদিঘি, হাওরের গ্রামগুলোতেও। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, গতকাল থেকে বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখতে পাচ্ছেন? সবশেষ নৌযান সংকটের কারণে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না নোয়াখালীতে, কি অবস্থা দেখেছেন? আর যারা এখন আশ্রয়কেন্দ্রতে রয়েছে তাদের কি অবস্থা? নোয়াখালীতে গত 4 দিন থেকে টানা বৃষ্টি হলো। আজ সকাল থেকে বেশ ঝলমলে রোদ, কোথাও বৃষ্টির খবর পাওয়া যায়নি। ফলে কিছুটা স্বস্তির খবর রয়েছে, কিছুটা ভালো খবরে বলা চলে। এবং শহর অঞ্চলের দিকে জলাবদ্ধ যেসব জায়গায় তৈরি হয়েছিল, জলাবদ্ধতাজনিত পানি উঠা সেখানে পানি নামতে শুরু করেছে। তবে দুর্ভোগ এখনো কমেনি। এখনো শহরের, গ্রামের বিভিন্ন এলাকায় পানি আটকে আছে। অত্যন্ত ধীর গতিতে পানি নামছে। ফলে বাসাবাড়ি, দোকানপাট, অফিস আদালত, সড়ক এখনো অনেক জায়গাতেই নিমজ্জিত হয়ে আছে। এবং যেটি বলা হয়েছে, নৌযানের অভাবে এবং লাইফ জ্যাকেট না থাকায় স্বেচ্ছাসেবকরা যেসব জায়গাতে ত্রাণ সামগ্রী পৌঁছাতে হিমশিম খাচ্ছিল, সেই পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়েছে ত্রাণ কার্যক্রমের বলা যাবে না। তবে প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে এবং স্বেচ্ছাসেবকদের সাথে সভা করে ত্রাণ কার্যক্রমকে আরও কিভাবে সুনির্দিষ্ট করা যায়, আরও কিভাবে গতিশীল করা যায় এবং কিভাবে কার্যকর করা যায় সে লক্ষ্যে আলোচনা হচ্ছে, নীতি নির্ধারণ করা হচ্ছে। এবং ইতোমধ্যে বিভিন্ন জায়গায় বেশ কিছু প্লাস্টিকের নৌকা, যেগুলো সহজে বহন করা যায়, সেগুলো নোয়াখালীতে আনা হয়েছে। এবং যারা এ ত্রাণ নিয়ে আসতেছেন তারা কিছুটা নৌকাও নিয়ে আসতেছেন। ফলে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন জায়গাতে আগের চাইতে কিছুটা স্বস্তিতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারছেন। মূলত শুরু থেকেই আমরা বলে আসছি যে দুর্গম কিছু এলাকা রয়েছে, প্রত্যন্ত অঞ্চল, সেসব জায়গাতে পানির উচ্চতা বেশি হওয়াতে এবং পথঘাট সব ডুবে যাওয়াতে আসলে নৌযান ছাড়া
ত্রাণ কার্যক্রম পরিচালনা অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। সেসব জায়গাতে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য অবশ্যই নৌকা দরকার। পাশাপাশি গতকাল রোভার স্কাউটের স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন এমন অনেক জায়গা রয়েছে সেখানে আসলে মাথায় করে লাইফ জ্যাকেট নিয়েই তারা ত্রাণ পৌঁছে দিয়েছেন। এমন অসংখ্য বাড়ি রয়েছে একেবারেই বিচ্ছিন্ন লোকালয় থেকে সেসব জায়গাতে। ফলে বেশ কিছু লাইফ জ্যাকেট হলে তাদের জন্য এসব কার্যক্রম করতে সুবিধা হয়। তারা বারবারে আকুতি জানিয়েছেন যে তাদেরকে যেন কিছু লাইফ জ্যাকেট সরবরাহ করা হয়। পাশাপাশি রোভার স্কাউটের এখানকার যে কমিশনার আবুল বাশার তিনি জানিয়েছেন এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে রান্না করা খাবারও পরিবেশন জরুরি, কেননা অনেক জায়গাতে খাবার দিলেও রান্না করার কোনো অবস্থা নেই। ফলে রান্না করা খাবার দিলে মানুষ খেতে পারবে এবং শুকনো খাবারের মধ্যে চিড়ামুড়ি না দিয়ে যেসব খাবার বিশেষ করে আলু এবং চাল জাতীয় দীর্ঘ সময় খাওয়া যায় সেগুলো এবং সতর্কতার সাথে খাবারগুলো দেওয়ার জন্য তিনি গুরুত্ব দিয়েছেন। যে পচা চিড়া দিলে এবং বাসি চিড়া দিলে এবং মুড়ি নিম্নমানের হলে অনেক জায়গাতে রোগ হচ্ছে এমন খবরও পাওয়া গেছে। ফলে ত্রাণ কার্যক্রম যারা পরিচালনা করবেন এই বিষয়গুলো ভেবে দেখতে সুপারিশ করেছে রোভার স্কাউটের জেলা কমিশনার। আশা করি সব বিষয় বিবেচনা করে আমরা এই বন্যার সংকট অতি দ্রুতই মোকাবেলা করতে সক্ষম হব। নোয়াখালী থেকে আমাদের সঙ্গে জানাচ্ছিলেন সহকর্মী। নোয়াখালীর বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও। সংকটে থাকা বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীদের উদ্ধার করে চিকিৎসা সহ নানা সহায়তা দিচ্ছে তারা। এমনকি প্রসূতি মায়ের থাকার ব্যবস্থা করা হচ্ছে তাদের আবাসিক ঘরে, যা প্রশংসিত হচ্ছে সবখানে। বন্যার কারণে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরের বাসিন্দা অন্তঃসত্ত্বা নার্গিস আক্তার। পরে জরুরিভাবে তাকে হাসপাতালে নেয় শিক্ষার্থীরা। সেখানে শনিবার পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বাড়িতে পানিবন্দী আরেক অন্তঃসত্ত্বা বিবি আয়েশাকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্র ও পরে হাসপাতালে নিয়ে যান স্বেচ্ছাসেবকরা। কিন্তু হাসপাতাল ছাড়ার পর বিপাকে পড়েন থাকা নিয়ে। এই অবস্থায় তার মতো আরও ৩ প্রসূতি মায়ের আশ্রয় হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে। আমাদের বাড়ি ঘরে পানি উঠে গেছে, তারপরে আমরা আপুদেরকে ফোন দিয়েছি, আপুরা আমাদেরকে নিয়ে আসছিল। এখন আছি আলহামদুলিল্লাহ, আপুদের সহযোগিতায় অনেক ভালো আছি। বেবিও আলহামদুলিল্লাহ ভালো আছে, আমিও ভালো আছি। খাওয়া দাওয়া থেকে শুরু করে ডাক্তার, ওষুধ সবকিছু ওনারা খেয়াল রাখতেছে। মানে ওনাদেরকে কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা আসলে জানে না। বন্যার শুরু থেকেই দুর্গতদের পাশে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। হেল্পলাইনে ফোন পেলেই প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাচ্ছেন। এমনকি আশ্রয় কেন্দ্রেও পালা করে কাজ করছেন তারা। আমরা সেখানে আমাদের সবার মেয়েদের হলের পারমিশন নিয়ে আমরা মেয়েরা সবাই একসাথে হয়ে পরে মেয়েদেরকে এখানকার যারা প্রেগনেন্ট মহিলা ছিলেন ওনাদেরকে আমরা আমাদের হলে আমাদের জায়গায় থাকতে দিয়েছি। উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণে শৃঙ্খলা নিশ্চিতে নিজস্ব তথ্য ভাণ্ডার তৈরির কাজও করছেন এই শিক্ষার্থীরা। পার্ক থেকে আমরা কিছু বোট নিয়ে এসেছিলাম, তারপরে আমরা কলা গাছের ভেলা বানিয়েছি। কলা গাছের ভেলা বানিয়ে যেভাবে যতটা পারা যায় আমরা তাদেরকে বন্যার আক্রান্ত স্থান থেকে নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা করেছি। এমন উদ্যোগ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলা সহজ হয়ে যায় বলে মনে করেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাবারের অভাবে বাঁশের কোড়ল খেয়ে জীবনযাপন করছেন বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমারের সীমানা ঘেঁষা 10টি পাড়ার মানুষ। গত বছর বন্যায় জুমের ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যাপ্ত ফসল পাননি তারা। বিষয়টি স্বীকার করে প্রশাসন বলছে খাদ্য সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবনের থানচি উপজেলার মেনহাক পাড়া, বুলুপাড়া, তাংখোপাড়া সহ 10টি পাড়ায় প্রায় 64টি পরিবারের বসবাস। জুম চাষ থেকে পরিবারগুলোর খাদ্যের যোগান আসে। গত বছর জুলাইয়ে বন্যার কারণে জুমের ফলনের ক্ষতি হওয়ায় সারা বছরে খাদ্য উৎপাদন করতে পারেনি তারা। এতে করে ঘরে নেই কোনো ধান ও চাল, হাতে নেই কোনো টাকা। গত মে মাস থেকে খাদ্যের অভাবে বাঁশকোড়ল খেয়ে জীবন ধারণ করতে হচ্ছে তাদের। কিচ্ছু সরকার থেকে বিজিবি বলে বিজিএফ আর বয়স্ক ভাতা এগুলো কিচ্ছু পায় না। এদের অনেকের কষ্ট, খুবই অসহায়, খাদ্য সহ সকল প্রকার সুযোগ সুবিধা চিকিৎসা থেকে বঞ্চিত। 10 পাড়া
খুব অভাব সমস্যা আছে বাসক্রুন সিদ্ধ করে খায় কষ্ট করে এটা থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকার করেন, এলাকাটি দুর্গম হওয়ায় সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। আর জেলা প্রশাসন বলছে, খাদ্য সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মোহপাড়া, লিট্রি, তারপর আছে আপনার হচ্ছে ভুলুপাড়া, তাংখোয়াইপাড়া, এই সকল পাড়াগুলো সাধারণত নেটওয়ার্কবিহীন এবং একেবারে যোগাযোগ সহজ ওখানে করা যায় না। আমি এটা জানি, অবগত আছি। আমরা বৃহস্পতিবার ইউনোকে বলে দিয়েছি কি কি করণীয়, কি করবে, টোটালটাই সে কার্যক্রম নিয়েছে। থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের 10টি পাড়ায় 3 শতাধিক মানুষের বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত রোগ। চর্মরোগ, ডায়রিয়া, কলেরা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে পানিবন্দী মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। স্বাস্থ্য বিভাগ বলছে, প্রতিটি ইউনিয়নে চিকিৎসা সেবা দেয়া অব্যাহত আছে। কুমিল্লার লাকসাম উপজেলার রাজাপুর গ্রাম, নোয়াখালীর সীমান্তবর্তী গ্রামটি প্লাবিত গত 12 দিন ধরে। ঘরবাড়ি, ক্ষেত খামার সব জায়গায় থই থই পানি। লোকালয় থেকে দীর্ঘ সময় বানের পানি না সরায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। চর্মরোগ, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ। আমাদের ঘরে অনেকগুলো বাচ্চা আছে, সবগুলারে অসুস্থ হয়ে গেছে পানিবাহিত রোগের জন্য। ওরা সারাক্ষণ পানিতে থাকছে। ময়লা পানি, নোংরা পানি, চুলকাইতে হাত খালাই গেছে, পা খালাই গেছে। জেলার শেষ সীমানায় গ্রামটি হওয়ায় সেখানে পৌঁছাচ্ছে না ত্রাণ। 2-1টি সংগঠন খাবার দিলেও প্রয়োজনের তুলনায় কম। পর্যাপ্ত ওষুধ ও বিশুদ্ধ পানির জন্য বুক সমান পানি ঠেলে যেতে হচ্ছে দূর দূরান্তে। এলাকার স্বেচ্ছাসেবক যারা আছে তারা যায় একটু দিতে আছে, এগুলি নিয়ে কোনোরকম জীবন জীবিকা নির্ভর করতে আছি আমরা। বুক সমান পানি যেখানে মানুষ আসেই না, তো এখানে শুকনো খাবার যাই আসে, এখানে মেডিকেল টিমের একদমই অভাব। জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে দুর্গত এলাকায় পানিবাহিত রোগের পাশাপাশি আছে সাপে কাটার ভয়। তবে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও স্পিডবোট নৌকা দিয়ে সেবা দেওয়ার চেষ্টা চলছে। প্রাদুর্ভাব দেখার পসিবিলিটি আছে, সেটা হচ্ছে ডায়রিয়া। সেটার জন্য আমরা অলরেডি কাজ শুরু করেছি। আর সেকেন্ড থিং যেটা হয় সেটা হচ্ছে যে বন্যার পরেই পানিবাহিত যে রোগ, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে চুলকানি যেটা হয় আর কি। কুমিল্লা জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা প্রায় 12 লাখ। আশ্রয় কেন্দ্রে আছে অন্তত 80,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার্তদের সহায়তায় 22 আগস্ট থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত মোট 7,78,77,000 টাকা উঠেছে। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা জানান, শুকনো খাবার কেনা সহ অন্যান্য ক্ষেত্রে প্রায় 71 লাখ টাকা খরচ হয়েছে। সোনালী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় ব্যাংক অ্যাকাউন্টে 5,84,00,000 টাকা জমা রাখা হয়েছে। এ সময় স্থানীয় প্রশাসনও যেন তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করে, সেই আহ্বান জানান সমন্বয়করা। 4 জেলায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করছে বলেও জানানো হয়। প্রতিদিন প্রায় 20টি গ্রামে ত্রাণ পৌঁছানোর কথা উল্লেখ করে শিক্ষার্থীরা জানান, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পাঠাতে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার 1 লাখ মানুষের জন্য গণরান্নার মাধ্যমে খাবারের ব্যবস্থা করার উদ্যোগের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আমাদের যেই ক্যাপাসিটি তার সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি। পাশাপাশি আপনারা সেই সকল অঞ্চলে খাবার এবং ত্রাণ পাঠানোর জন্য চেষ্টা করে যাবেন। সেনাবাহিনী এবং বিমান বাহিনী তাদের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। আগে যেমনটি জানিয়েছিলাম, বন্যায় রোগের প্রাদুর্ভাব নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন, ফেনী থেকে জানাবেন তিনি। সমীর, ফেনীতে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বন্যা কবলিত এলাকাগুলোতে পানিবাহিত বিভিন্ন রোগের সংক্রমণ ঘটছে। ফেনীতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? যারা রোগাক্রান্ত হচ্ছেন তারা কি হাসপাতালে যেতে পারছেন কিনা, বা স্বাস্থ্য ব্যবস্থা সেখানে কেমন রয়েছে? এখানে আসলে সশস্ত্র বাহিনী, নেভি, সেনা এবং বিজিবি এবং তারা কয়েকটি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বন্যা দুর্গত এলাকায়। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে 6টি হাসপাতালকে ডেডিকেটেড এবং বেসরকারি 7টি হাসপাতালকে
এই চিকিৎসার জন্য তাদেরকে ব্যবস্থাপনা করা হয়েছে। তো আমরা গতকালকে দেখেছি ফেনী সদর হাসপাতালে শুধু 58 জন রোগী এসছে তাদের সেবা করার জন্য। এদের মধ্যে অধিকাংশই হচ্ছে ডায়রিয়া এবং সর্দি কাশি আর হচ্ছে চর্মরোগের জাতীয় রোগীরাই বেশি এসছে। আর সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে সাপে কাটা রোগীর সংখ্যা বেশি। গতকাল রাতেই প্রায় 7 জনের মতো সাপে কাটা রোগী ফেনী সদর হাসপাতালে আসছে। আমরা দেখেছি যে এই বন্যা দুর্গত এলাকায় যারা অসুস্থ হচ্ছে তাদের আসলে ট্রিটমেন্ট দেওয়ার জন্য নৌবাহিনীর পক্ষ থেকে একটি মেডিকেল স্থাপন করা হয়েছে ফুলগাজীতে। এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকেও মেডিকেল টিম স্থাপন করা হয়েছে। আসলে এখন ফেনীতে পানি কমতে শুরু করেছে, কয়েকটি জায়গা ছাড়া সব জায়গা থেকে কিন্তু পানি নেমে গেছে। বিশেষ করে ফেনী সদর উপজেলার শহরতলির কিছু জায়গা এবং দাগনভূঞাতে এখন বেশ কিছু জায়গায় পানির মধ্যে এখন নিমজ্জিত আছে। সেই জায়গাগুলোতে আসলে অনেক রোগী। এছাড়াও আমি আপনাকে বলে রাখি, এবারে বন্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 17 জন মানুষ মৃত্যুবরণ করেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছে ফুলগাজীতে, সেখানে 6 জন। আর এই যারা মৃত্যুবরণ করেছে এর মধ্যে আপনার 5 জন হচ্ছে অজ্ঞাত, যাদের এখন নাম পরিচয় জানা যায়নি। এদের মধ্যে 2 জন হচ্ছে সনাতন ধর্মাবলম্বী এবং হচ্ছে 3 জন মুসলিম সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছেন। আসলে ফেনীতে এবারেই ইতিহাসে একবারে যত পরিসংখ্যান আছে সব পরিসংখ্যানকে ভঙ্গ করেছে, কারণ এত লোকের মৃত্যু এর আগের কখনো বন্যায় হয়নি বলে আমাদেরকে এখানকার জেলা প্রশাসন অথবা স্থানীয় যে শতবর্ষী মানুষরা আছে তারা বলেছে যে এই পরিমাণ বন্যা তাদের জীবনেও দেখেনি। তবে এই যারা বন্যায় আক্রান্ত হয়েছেন অসুস্থ তাদেরকে ফেনী সদর, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়া যে সমস্ত সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে ফেনী সদর হাসপাতালের এখানকার ডাক্তাররা বলছে তাদের ডাক্তার, নার্স এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেশি সংকট রয়েছে। হাসপাতালে আসলে বিদ্যুৎ না থাকার কারণে তারা আসলে শুরুতেই তাদের চিকিৎসা দিতে সবচেয়ে বেশি ব্যাঘাত ঘটেছে। আমরা এখানে লেবার ইউনিটের সাথে কথা বলছি, সেখানে তারা বলেছে যে গত 2 দিনে প্রায় 28 থেকে 32 জন সন্তান সম্ভব মাকে তারা ডেলিভারি করতে সক্ষম হয়েছে। আসলে একদম ফেনীর যে রোগবালের যে পরিস্থিতি বন্যার কারণে সেটি আসলে কিছুটা বেড়েছে। এইটির জন্য আরো পর্যাপ্ত দরকার আছে বলে, চিকিৎসা সেবা দরকার আছে বলে সাধারণ মানুষ জানিয়েছে। এই ছিল আমার কাছে ফেনী থেকে বন্যায় রোগাক্রান্ত বিষয় সর্বশেষ তথ্য। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। বিভিন্ন স্থানে বন্যার পানি ওঠায় এবং সড়ক ভেঙে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে দেখা দিয়েছে পরিবহন সংকট। এতে আমদানি রপ্তানি পণ্য আনা নেওয়া বাধাগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তৈরি পোশাক শিল্প। বন্যার শুরুতে রপ্তানি পণ্য পরিবহন কমে 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দ্রুত সংকট কাটার আশা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্যের 90 ভাগ পরিবহন হয় 21টি বেসরকারি কন্টেইনার ডিপো থেকে। প্রতিদিন প্রায় 3 থেকে 3.5 হাজার ট্রাকে এসব পণ্য পরিবহন করা হয়। কিন্তু বন্যার কারণে বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় ডিপোতে ট্রাকের সংখ্যা কমে নেমে যায় 600-তে। বন্যা শুরুর পর ডিপোতে ট্রাক আসা 3 ভাগের 1 ভাগ কমে যায়। রপ্তানি পণ্যের প্রবাহটা কিন্তু বন্যা শুরু হবার পরে প্রায় 1/3 নেমে গেছে এবং বন্যার দ্বিতীয় দিন এটা প্রায় 600 বা 650 ট্রাক মাত্র আমরা রিসিভ করেছি। তারপর দিন আমরা 850 ট্রাক রিসিভ করেছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী ও কুমিল্লা অংশে পানি ওঠায় এবং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় আটকা পড়ে পণ্যবাহী অসংখ্য যানবাহন। দেখা দেয় শ্রমিক সংকটও। চালকেরা তাদের পারিবারিক গন্তব্যস্থানে সবাই সহযোগিতা করার জন্য গাড়ি না চালাইয়া তারা তাদের বাড়িতে অবস্থান করার জন্য অবস্থান করেছে। পরিবহন সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তৈরি পোশাক শিল্প। নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহে হিমশিম খেতে হচ্ছে তাদের। একটা দিন দিলেও বায়ার কিন্তু অ্যাকসেপ্ট করে না, ইদার ডিসকাউন্টে যেতে হয় অথবা এয়ার ফ্রেটে যেতে হয়। তো এই বিষয়টা আসলে খুবই একটা নাজুক পরিস্থিতির মধ্যে গার্মেন্টস সেক্টরটা পড়ে গেছে। বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ট্রাকের সংখ্যাও বাড়ছে। শিগগিরই পরিবহন সংকট কেটে যাওয়ার আশায় সংশ্লিষ্টরা।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাধীনতার 52 বছরেও দুর্যোগ কাটেনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের। এক কর্মকর্তা ও এক অফিস সহকারী দিয়ে চলছে উপজেলার কার্যক্রম। এতে চলমান বন্যা ছাড়াও কোনো দুর্যোগেই প্রত্যাশা পূরণ করতে পারছে না তারা। সংকট কাটাতে জনবল নিয়োগ সহ আধুনিকায়নের দাবি করছেন দপ্তরটির কর্মকর্তারা। বড় বন্যার কবলে দেশ, দুর্গতদের উদ্ধার ও ত্রাণ দিতে কাজ করছে ছাত্র জনতা। তবে এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সবচেয়ে বেশি তৎপর থাকার কথা থাকলেও তাদেরই নেই ততটা সক্ষমতা। উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অফিস সহকারী মিলে কর্মী মাত্র 2 জন, আর জেলা চলছে 1 ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও 6 কর্মী নিয়ে। অধিদপ্তরে মোট পদ 2710টি। 52 বছরে কর্মী বাড়ার বদলে বেশ কিছু পদ খালি। এমনকি ত্রাণ কার্য পরিচালনায় 495 উপজেলার একটিতেও নেই নিজস্ব গাড়ি। ওইটা স্টাফের অনেক সংকট আছে, আমাদের জনবলের অনেক সংকট আছে। এই ক্ষুদ্র জনবল নিয়ে আমাদের এখানে কাজ করা, আমাদের সেবা দেওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 বাস্তবায়ন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি না হলে সংকটের সমাধান হবে না বলছেন অধিদপ্তর কর্মকর্তারাও। জেলার সংখ্যা বেড়েছে, উপজেলার সংখ্যা বেড়েছে, কিন্তু অদ্যাবধি আমাদের পদ সংখ্যাগুলো বা এই জনবল কাঠামোটাকে আপগ্রেড করা হয়নি। যথাযথভাবে ফাইল অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে যাওয়ার পর অজ্ঞাত কারণে সেখানে সেই ফাইলটি ঘুমিয়ে থাকে। সংকটের কথা স্বীকার করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ও। বলছে সংস্কারের কাজ শুরু হবে শিগগিরই, বাড়ানো হবে জনবলও। আমরা একটা রিভাইজ অর্গানোগ্রাম করেছি, আশা করি এটা ডিডিএম এর ক্ষেত্রে যেরকম মন্ত্রণালয়ের ক্ষেত্রেও সেরকম এই অর্গানোগ্রামটা আমরা অনুমোদন করাতে পারবো। সেক্ষেত্রে আমাদের জনবল এবং আমাদের যে হ্যান্ডস সেটি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, অধিদপ্তর এবং মন্ত্রণালয় সব জায়গায় কিন্তু বাড়বে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগ, বিগত সরকারের সময় মন্ত্রণালয় উপেক্ষা করেছে অধিদপ্তরকে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন স্বাধীন হলেও অনুগত লোকদের নিয়োগ দিয়ে আওয়ামী লীগ সরকার ভোটাধিকার হরণ করেছে বলছেন বিশ্লেষকরা। তাদের মতে 2014 সালের একতরফা নির্বাচন, 18 সালের রাতের ভোট, 24 সালের ডামি ভোটে ইসি সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে। তারা বলছেন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার সংস্কার করা ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। দেশের ইতিহাসে একতরফা নির্বাচনের সবচেয়ে বড় নজির 10ম জাতীয় নির্বাচন। আওয়ামী লীগ ও তাদের শরিকরা ভোটের আগেই 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে দিনের ভোট রাতে করে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এই নিয়ে দেশ বিদেশে সমালোচনা হলেও পাত্তা দেয়নি হুদা কমিশন। গত জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপিবিহীন ডামি ভোট হয়। সারাদিন ভোটার উপস্থিতি কম থাকলেও 41% কাস্টিং দেখিয়ে সবাইকে অবাক করে দেয় বর্তমান নির্বাচন কমিশন। বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের আস্থাভাজনদের দিয়ে কমিশন গঠন হয়েছিল। নির্বাচন থেকে জনগণকে দূরে সরিয়ে নিয়ে গেছে আওয়ামী লীগ ও তাদের অনুগত কমিশন। এই নির্বাচনগুলোকে আমরা কখনোই বিশ্বাসযোগ্য বলতে পারি না, এবং এর বড় কারণটা হচ্ছে যে নির্বাচন কমিশন তাদের যেভাবে দায়িত্ব পালন করার কথা, যে স্বাধীনভাবে যতটা বিশ্বস্ততার সঙ্গে আস্থা নিয়ে কাজ করার কথা, সেই আস্থাটা তারা ধরে রাখতে পারে না। যাদেরকে নিয়োগ দিয়েছে তারাই মধ্যরাতে ভোট করেছে এবং একতরফা নির্বাচন করেছে। এগুলো কোনো নির্বাচনই নয়, তো সরকারই এইসব ব্যক্তিদেরকে নিয়োগ দিয়েছে, তাই সরকারের মূল দায়িত্ব, এবং যারা এই অন্যায় করেছে তারাও অবশ্যই দায়ী। নির্বাচন কমিশন গঠনের আইনকে ত্রুটিপূর্ণ বলছে বিশ্লেষকরা। এ আইনের আমূল পরিবর্তনের পরামর্শ তাদের। এমন কিছু লোককে দিয়ে এটা পুনর্গঠন করতে হবে যাদের দেশের প্রতি, জনগণের প্রতি, গণতন্ত্রের প্রতি, নির্বাচনের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে, কোনো দলের প্রতি না, কোনো ব্যক্তির প্রতি না। ওই নির্বাচন কমিশন নিয়োগ আইনটাতে পরিবর্তন আনতে হবে এবং স্বচ্ছতার ভিত্তিতে কমিশনে নিয়োগ দিতে হবে সঠিক ব্যক্তিদেরকে, সাহসী ব্যক্তিদেরকে, এবং এই যে যারা নিরপেক্ষ সেই সব ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে। নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান বিশেষজ্ঞরা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা AZM জাহিদ হোসেন দাবি করেন, সরকারি পদে থাকা আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্রুত অপসারণ করতে হবে। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্ট্যান্ডিং কমিটির বৈঠকের খুঁটিনাটি তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রূপরেখা তুলে ধরার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝি হতে পারে। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন, এটা আমরা বলেছি, খুব জোর দিয়ে বলছি, আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার। নাহলে হবে কি আপনার অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং সব কিছু তো আমরা পাবলিকলি হয় না, অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। তিনি বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তাদের রাজনীতি করার অধিকার আছে। সেই সাথে বিএনপির দখলদারিত্ব নিয়ে জামায়াত আমিরের অভিযোগের পাল্টা জবাবও দেন তিনি। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, সে যে দলই হোক। আর আপনার আমার সংবিধান গণতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে আপনার যে কোনো ব্যক্তির যে কোনো অধিকার রয়েছে সংগঠন করবার, এবং এটা তো কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। অন্যদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন দাবি করেন, সরকারি পদে থাকা আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্রুত অপসারণ করতে হবে। তাদের লেগস্পেন্সাররা এখনো সবাই বহাল তবিয়তে বসে আছে, কিছু কিছু মানুষ কেবল সরেছে, কাজে এদেরকে সরাতে হবে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদালত চত্বরে জনরোষে পদত্যাগী সরকারের আটক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বেশিরভাগই শিকার হচ্ছেন শারীরিকভাবে হেনস্থার। আদালত প্রাঙ্গণে এমন পরিস্থিতির জন্য নিরাপত্তা নিশ্চিত ত্রুটির অভিযোগ রয়েছে। তবে বিএনপিপন্থী আইনজীবীরা জানান, হেনস্থার এই সব ঘটনার সাথে জড়িতরা বহিরাগত। আর পুলিশ বলছে, আসামিদের নিরাপত্তায় আরও সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও ঢেলে সাজাবেন তারা। শেখ হাসিনা সরকার পতনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগ এবং 14 দলের নেতাকর্মীরা। গ্রেপ্তার হওয়াদের মধ্যে অনেকে আলোচিত এবং বিতর্কিত। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হচ্ছে। সেসব আসামিদের আদালতে আনলেই ঘটছে অনাকাঙ্ক্ষিত নানা ঘটনা। আসামিকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ডিম, জুতা, মারা হচ্ছে কিল ঘুষি, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এজলাসের ভেতরেও। কিন্তু কারা ঘটাচ্ছেন এমন ঘটনা? বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, আইনজীবীরা নয়, বহিরাগত বিক্ষুব্ধ জনতার রোশনালে পড়ছেন আসামিরা। গুম করেছে, হত্যা করেছে, তাদের লোকজন এখানে চলে আসে, সেটা থাকার দায়িত্ব হলো আইন শৃঙ্খলা বাহিনী, এটা আমাদের না। তবে আমরা আইনজীবীরা কোর্টের ভিতরে কোনো ধরনের যেন কোনো কিছু না, সেই জন্য আমরা সবসময় সচেতন থাকি এবং সেটা করে আসছি। আদালতে আসামিদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব ডিএমপির প্রসিকিউশন বিভাগের। বাড়তি নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় সেনাবাহিনীও। তারপরেও বন্ধ হচ্ছে না আসামি হেনস্থা। তবে পুলিশ বলছে, আসামিদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর তারা। আমাদের যে পুলিশি দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা সহ এবং প্রতিটি ব্যক্তির নিরাপত্তা দেওয়া, সেটি আমরা বিশ্বাস করি আমরা যথাযথ সেটি করতে পারছি এবং সেটি করে যাচ্ছে, এবং আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা সেটি যথাযথভাবে প্রতিপালন করতে পারবো বলে বিশ্বাস করি। সদ্য নিয়োগ পাওয়া ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর বলছেন, আদালতে আসামিদের উপর হামলা ন্যায় বিচারের পরিপন্থী। যে ঘটনাগুলো সাম্প্রতিককালে ঘটেছে, একজন সাধারণ আইনজীবীর সামনে আমি বলবো এটা অনভিপ্রেত, এটা অনুচিত। আসুন আমরা যারা এই আইন অঙ্গনে আছি, আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, যাতে করে একজন মানুষের মৌলিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। আদালতের পবিত্রতা রক্ষা ও আসামিদের মৌলিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, এর জন্য আইনজীবী সহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক মাসের মাথায় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করে গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই গেজেট প্রকাশ করা হয়। এর ফলে তাদের রাজনীতি করতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দলটির আইনজীবী। এবার নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে চায় দলটি।
সন্ত্রাসী কার্যক্রম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উস্কানি ও ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ তুলে গত ১ আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট সরকার পতনের পর ২২ আগস্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে জামাত। এরপর মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে জামায়াতের আবেদন পর্যালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ওই কমিটির তদন্তে জামায়াতের সাথে কোনো সন্ত্রাসী কার্যক্রমের প্রমাণ না মেলায় তারা উপদেষ্টা পরিষদকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করে। এরপরই প্রধান উপদেষ্টার সাথে স্বরাষ্ট্র আইন উপদেষ্টার বৈঠকে জামায়াত শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বুধবার জারি করা হয় এ সংক্রান্ত গেজেট। ডিজিএফআই, এনএসআই এবং এসবির রিপোর্ট তলব করা হয় এবং 3টি এজেন্সি থেকে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয়। এই 3টি এজেন্সি জামায়াত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে যে অভিযোগ করা হয়েছিল এই মর্মে তদন্ত সাপেক্ষে কোনো সত্যতা খুঁজে পায়নি। এই নিয়ে আইন উপদেষ্টা সচিবালয় জানান, আওয়ামী লীগ নীতিগত দিক থেকে জামাতকে নিষিদ্ধ করেনি, বরং করেছে ছাত্র জনতার আন্দোলন দমানোর কৌশল হিসেবে। কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল। শিগগিরই নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে উচ্চ আদালতে আইনি লড়াই শুরুর কথা জানিয়েছেন জামায়াতের আইনজীবী। শুনানির জন্য দরখাস্ত দায়ের করা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হয়রানির পরিবর্তে স্বস্তি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের জন্য টেলিফোন সেবা হেল্প ডেস্ক থাকলেও এতদিন কাজে আসেনি যাত্রীদের। এবার সেগুলো চালুর পাশাপাশি মিলছে ফ্রি ওয়াইফাই সহ নানা সুবিধা। লাগেজ কাটা বা চুরি ঠেকাতে নেওয়া হয়েছে সতর্কতা। দ্রুত লাগেজ ছাড় পেয়ে স্বস্তি জানাচ্ছেন প্রবাসীরা। যাত্রী সেবায় কোনো আপোষ হবে না বলছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। যাত্রী লাঞ্ছনা, লাগেজ কেটে চুরি, ইমিগ্রেশন পুলিশ, কাস্টম সহ পদে পদে হয়রানি, অব্যবস্থাপনা, অনিয়মই যেন হয়ে উঠেছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিত্যদিনের স্বাভাবিক চিত্র। তবে এবার পরিবর্তনের হাওয়া লেগেছে এখানেও। বদলেছে যাত্রী সেবা। হেল্প ডেস্কে দিনরাত কাজ করছেন 54 জন কর্মী। বিনামূল্যে 1 ঘন্টা ওয়াইফাই সুবিধাও পাচ্ছেন যাত্রীরা। বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সঙ্গে যোগাযোগের ঝুঁকি কমাতে চালু হয়েছে 10টি টেলিফোন বুথ। কথা বলা যাচ্ছে বিনামূল্যে। যাত্রীরা বলছেন, আগে বিমানবন্দরে নানাভাবে হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। এবার হয়রানিমুক্ত সেবা পেয়ে স্বস্তি তাদের কণ্ঠে। সামানও কোনো লেট হয় না, সামানও খুব তাড়াতাড়ি পেয়েছি। আগে সার্ভিস অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যারা পয়সা দেয় তারা গুরুত্ব দেয়, বড় লোক দেখি দেখি। আর এখন তো আর জিকানি লাগছে না, আমার লাকিস আমার বার করে লই যাচ্ছি। লাগেজ পেতে লেট হচ্ছে, এখন 10 মিনিটে পাওয়া গেছে। হেল্প ডেস্ক টেলিফোন বুথ আগে থাকলেও তা কার্যকর ছিল না। সেগুলো শতভাগ কার্যকরের পাশাপাশি প্রবাসীদের দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। তারা কিন্তু আমরা ফরেন কারেন্সি আর্নার, এবং তারা যে পরিমাণ টাকা পাঠায় সেটি থেকে আমাদের আপনারা দেখেন যে ফরেন কারেন্সি রিজার্ভ ইনক্রিজ করছে। তো আমরা কিন্তু আসার পর বলেছি, সর্বোচ্চ একটা গুরুত্ব দিয়েছি যে ওনাদেরকে সর্বোচ্চ সম্মানের সাথে তাদেরকে যাওয়ার সময় আসার সময় তাদেরকে গুরুত্ব দিয়ে করতে হবে, সর্বোচ্চ সম্মান দেখাতে হবে, এবং যদি কোনো হেনস্থার শিকার না হয় তারা সেইভাবে কিন্তু ব্যবস্থা করতে হবে। এবং এয়ারপোর্টের প্রতিটা লোক এখন কিন্তু সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পুরো বিমানবন্দরকে সিসিটিভি ক্যামেরায় আওতায় আনায় লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা আর ঘটবে না বলে আশা করছে কর্তৃপক্ষ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসালমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে, তাই সেই সম্পদ কাউকে না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসালম ছাড়া ব্যাংক খাতে আরও যারা দুর্নীতি ও অর্থ পাচার করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গভর্নর। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এসালম গ্রুপ। এরপর গত প্রায় 7 বছরে নিয়ম নীতির বাইরে গিয়ে বিপুল অঙ্কের ঋণ নেয় গোষ্ঠীটি। এর ফলে রীতিমতো নগদ টাকার সংকটে পড়ে যায় ব্যাংকটি। ইসলামী ব্যাংক ছাড়াও অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে SIBL, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন গ্লোবাল ইসলামী এবং কমার্স ব্যাংকেও তীব্র তারল্য সংকট দেখা দেয়।
ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে এরই মধ্যে 6টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানান, এস আলমের সম্পদ বিক্রি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। এস আলম সহ সব দুর্বৃত্তকে পর্যায়ক্রমে ধরা হবে বলেও জানান গভর্নর। সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা, এটা কিন্তু এই রকমভাবে বিস্তৃত আকারে এবং এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। গভর্নর জানান, রিজার্ভ কমবে না। বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে। যদি রাষ্ট্রযন্ত্র যদি ঠিক না হয়, আমরা যতই মেরামত করি না কেন, সেটা ভেঙে যাবে। আমি আমাদের গ্রাহকদেরকে বলবো যে আপনারা ভুল করেছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন জানি না, এখন আপনারা ওইসব ব্যাংকে টাকা রেখেছেন, একসাথে তুলতে যাবেন না। সবাই যদি তুলতে যান তাহলে কেউ টাকা পাবে না। ব্যাংকের আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে গভর্নর বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো আমানতকারী টাকা হারায়নি। ব্যাংকিং খাতের আস্থা ফেরাতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমতে যাচ্ছে সেপ্টেম্বরে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ে ডিজেল কেরোসিনের লিটারে কমতে পারে 1 টাকা, আর অকটেন ও পেট্রোলের লিটারে কমবে 5 টাকা পর্যন্ত। যদিও বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের দর নির্ধারণের স্বচ্ছতা নিশ্চিতে এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি জরুরি। মার্চ মাস থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পদ্ধতি চালু করে। তারপর প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম 2 দফায় দাম কমার পর 2 বার বাড়ে। গণ অভ্যুত্থানের কারণে আগস্ট মাসে সমন্বয় হয়নি তেলের দাম, তবে গত 2 মাসে বিশ্ববাজারে জ্বালানির দাম কমেছে। বিপিসি সূত্রে জানা গেছে, সামনের মাসে ডিজেল কেরোসিনের দাম কমে 105 টাকা 75 পয়সা এবং অকটেন পেট্রোলের লিটার হতে পারে যথাক্রমে 126 ও 122 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, সরকার জ্বালানি তেলে অতিরিক্ত কর আদায় করে, তাই বিপিসির মুনাফা করা অযৌক্তিক। বিআরসির গণশুনানির মাধ্যমে গ্রাহকের ওপর মূল্যের চাপ কমানো যাবে। যা তারা নিচ্ছে তার তুলনায় অনেক কম হতো, সেই কমটা কত হিসাব করতে হবে। তারা কখনোই আসেনি, তারা অন্ধকারে যখন খুশি তখন নিজেরা ফার্নেসের দাম বৃদ্ধি করে, পেট্রোল ডিজেল কেরোসিন জ্বালানি মন্ত্রণালয়কে দিয়ে সিল মারায় নেয়। সুতরাং এই জায়গা থেকে উই শুড গেট রিড অফ, আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। বিআরসি আইনে সকল ধরনের জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতার প্রবিধানমালা প্রণয়ন হয়নি 1.5 দশকেও। তবে তেলের দাম দ্রুত নির্ধারণে বিআরসির সক্ষমতা খতিয়ে দেখবে অন্তর্বর্তী সরকার। গ্রাহক যাতে অতি মূল্য না দিতে হয় সেটা দেখা। তো এখন আমরা এটা ওই যে যেটা বললাম, বিধি হয় না, যদি বিধি করার প্রয়োজন হয় আমরা বিধি করার বিষয়টা ভাববো। আবার এটাও ভাববো যে এই বিআরসির প্রসেসে এটা কি দ্রুত করা যায়, নাকি এই যে যেটা বললাম যে এখন যে বর্তমান যে আছে সেটা করে। পাচার ঠেকাতে জ্বালানি তেলের দর নির্ধারণে পাশের দেশে পণ্যটির দামও বিবেচনায় নেওয়া হয় বলে জানায় জ্বালানি বিভাগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত অন্তঃসত্ত্বা নারী সীমা আক্তার ঢাকা মেডিকেলে মারা গেছেন। তার সদ্য ভূমিষ্ঠ নবজাতকেরও মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে মারা যান সীমা আক্তার। মঙ্গলবার রাত 9:30টার দিকে বাসায় ঢুকে সীমা আক্তারকে ছুরিকাঘাত করেন অজ্ঞাত এক যুবক। নিহতের স্বামী জুয়েল জানান, ধারালো অস্ত্র নিয়ে বাসায় ঢুকে সীমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান ওই যুবক। গুরুতর আহত সীমাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এ সময় অস্ত্রোপচারের মাধ্যমে তার গর্ভের ছেলে সন্তানকে বের করেন চিকিৎসকেরা। তবে রাতেই মারা যায় নবজাতক। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন সীমার স্বজনরা। আমরা এটার বিচার চাই, আমার বোনের লেগা ওটারে ফাঁসি দিবেন আমাগো সামনে, আমরা জানি দেখতে পারি। আমার 6 মাসের সন্তান সহ আমার স্ত্রীকে যারা এইভাবে প্রচণ্ডভাবে হত্যা করছে, আমি তাদের সরাসরি ফাঁসি চাই। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।